অষ্টম শ্রেণীর সকল ছাত্রকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। গত সপ্তাহে আমরা দক্ষিণ আমেরিকার নদ নদী ও হ্রদের এই পাঠগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের অংশ দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পাঠটা আলোচনা করব। দেখো তোমাদের যে সামনে আমি দক্ষিণ আমেরিকার জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের একটা ম্যাপ, যেখানে দুটোর মধ্যে একটা কোরিলেশন দেখানো হয়েছে, সেটা আমি তোমাদের তুলে ধরেছি। এখানে বিভিন্ন কালার ভেরিয়েশন দ্বারা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদকে দেখানো হয়েছে। তো প্রথমে আমরা একটু জলবায়ু পাঠটা চলে আসি। জলবায়ু আমরা জানি কোনো নির্দিষ্ট অঞ্চলে 30 থেকে 35 বছরে যে গড় বায়ুমণ্ডলীয় অবস্থা, সেটা জলবায়ু বা ক্লাইমেট। তো সেই হিসাবে যদি দক্ষিণ আমেরিকা মহাদেশটা যদি দেখো, তাহলে ভালো করে ম্যাপটা স্টাডি করো। দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তরে কিছুটা অংশ, অর্থাৎ নিরক্ষরেখা উত্তর হচ্ছে এই পাঠটা, এটা উত্তর গোলার্ধে। ফলে মহাদেশটি উত্তর এবং দক্ষিণে দুটি বিপরীত ধরনের ঋতু পরিবর্তন দেখা যায়, এবং উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। তাহলে এখানে এই মহাদেশের জলবায়ুর যে বৈচিত্র্যের কারণ, সেটা তোমরা ভালো করে পড়বে। মূলত কিছু কারণ আমাদের তোমরা জানো, অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, স্রোত আর বায়ু প্রবাহ, এগুলো একটা ফ্যাক্টর। আমরা কি জানি, অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা পরিবর্তন হয়। যেমন নিরক্ষরেখা থেকে প্রতি 1 ডিগ্রি উত্তরে বা দক্ষিণে গেলে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। তাই দেখো দক্ষিণ আমেরিকার ছবিতে দেখতে পাচ্ছি উত্তর দিকে যে নিরক্ষরেখা, আপনার মাঝ বরাবর মকরক্রান্তি রেখা, অর্থাৎ এই ছবিতে দেখতে এটা হচ্ছে নিরক্ষরেখা আর মাঝ বরাবর মকরক্রান্তি রেখা। তাহলে অক্ষাংশগত অবস্থার জন্য মহাদেশটি 70% হচ্ছে উষ্ণমণ্ডল। ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে উষ্ণমণ্ডল হচ্ছে 70%, 20% নাতিশীতোষ্ণ মণ্ডল এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে অবস্থান করছে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে অক্ষাংশের তারতম্যে আমরা উষ্ণতার তারতম্য দেখতে পাই। এবং মহাদেশটি যদি আকার অনুযায়ী দেখো, তাহলে উত্তরের দিকটা খুব চওড়া আর দক্ষিণ দিকটা খুব সংকীর্ণ বা সরু। তাহলে এই জন্য দেখা যায় দক্ষিণ অংশ সমুদ্রের প্রভাবটা খুব বেশি, সমুদ্রের খুব কাছে রয়েছে দক্ষিণ ভারতের, মানে দক্ষিণ আমেরিকা উপকূলীয় অঞ্চল। বুঝতে পেরেছ? ফলে এই অংশগুলোতে সমুদ্রের প্রভাব কম, এই অংশগুলোতে সমুদ্রের প্রভাবটা বেশি। উচ্চতা আমরা ভূপ্রকৃতির ম্যাপে দেখেছিলাম। এখানে পশ্চিমে যে আন্দিজ পার্বত্য অঞ্চল বা এইদিকে যে উচ্চভূমি অঞ্চল, তো প্রশান্ত মহাসাগরীয় যে আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে এই যে পাটে এখানে বাধা পেয়ে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পায় না। তাই এখানে আমরা প্যাটাগোনিয়া মরুভূমি দেখতে পাই। বুঝতে পেরেছ? আমরা এই অংশে প্যাটাগোনিয়া মরুভূমি এখানে দেখতে পাচ্ছি। আর এই অংশে দেখতে পাই আন্দিজ পর্বত, গায়ানা ব্রাজিলের উচ্চভূমি, যে উচ্চভূমিগুলো আমরা এখানে দেখেছি, ব্রাজিল উচ্চভূমি, গায়ানা উচ্চভূমি। এখানে উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে সারা বছরই টেম্পারেচার কম থাকে। কেন? কারণ আমরা জানি সমুদ্রতল থেকে প্রতি 1000 মিটারে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। মনে থাকবে? তাহলে এই জন্য আমরা এখানে উচ্চতা তারতম্যে উষ্ণতা পরিবর্তন দেখি। স্রোতের একটা ভূমিকা রয়েছে। এখানে দেখা যায় দু ধরনের, ধরো এটা তোমরা ব্রাজিল দেখছো, এই ব্রাজিলের উপকূল বরাবর একটা ব্রাজিল স্রোত প্রবাহিত হয়, যেটা উষ্ণ, তার জন্য উপকূলে জলবায়ু উষ্ণ হয়। আর পেরুর কাছে দক্ষিণ আমেরিকার এই অংশে আমরা একটা শীতল স্রোত দেখতে পাই, পেরু স্রোত, তার জন্য এখানকার জলবায়ু শীতল। তাহলে স্রোত যদি শীতল হয়, তাহলে উপকূলে জলবায়ু শীতল হবে, স্রোত উষ্ণ হলে উপকূলে জলবায়ু উষ্ণ হবে। আর বায়ু প্রবাহের ক্ষেত্রে আমরা দেখি পশ্চিমে যে চিলির কাছে আটাকামা মরুভূমি, এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দক্ষিণ পূর্ব আয়নবায়ু, এই যে আন্দিজ পর্বতে এখানে যে বাধা পেয়েছে, এই যে দক্ষিণ পূর্ব দিক থেকে যে আয়নবায়ুগুলো আসে, সেখানে বাধা পায় বলে পশ্চিম ধারে একটা বৃষ্টিচ্ছন্ন অঞ্চল, এখানে মরুভূমি তৈরি হয়েছে। তাহলে এই কারণগুলো বা কজগুলো আলোচনা করবে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণ। তার সঙ্গে কতগুলো কথা আমি বলবো যেগুলো তোমাদের বইয়ে ঠিক নেই, এগুলো একটু জানা দরকার, পরে আমি ছবি তুলে পাঠাবো। জলবায়ু বৈচিত্র্যের সঙ্গে এখানকার জলবায়ুগুলো জানতে হবে। এখানকার ধরো টেম্পারেচার জুন জুলাই মাসে সূর্য এই কর্কটক্রান্তি রেখা ওপর কাছাকাছি দেখে, এবং দক্ষিণ আমেরিকা অধিকাংশ জায়গায় শীতকাল বিরাজ করে। এই সময় মহাদেশের উত্তরাংশে, মানে এই যে নর্দার্ন পার্টগুলোতে, এখানে টেম্পারেচার থাকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই দক্ষিণ দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে, দক্ষিণে প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়। ডিসেম্বর জানুয়ারি মাসে সূর্য এই রেখাটার পথে মকরক্রান্তি রেখা এখানে লম্বভাবে কিরণ দেয়। বুঝতে পেরেছ? তাহলে এখানে তোমার মকরক্রান্তি রেখা কাছাকাছি থাকে, ফলে মহাদেশের অধিকাংশ স্থানে উষ্ণতা বেড়ে যায় এবং গ্রীষ্মকাল বিরাজ করে। এই সময় নিরক্ষরেখা কাছাকাছি উষ্ণতা থাকে সবচেয়ে বেশি, গড়ে প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। এবং সামুদ্রিক প্রভাবের জন্য দক্ষিণ আমেরিকা উষ্ণতা খুব বেশি প্রভাব বাড়ে না। মহাদেশের পশ্চিম ভাগে আন্দিজ পর্বত অঞ্চলে অধিক উচ্চতার জন্য সবসময় উষ্ণতা কম থাকে।
এবং বায়ুচাপা প্রবাহের মধ্যে দেখো উত্তরাংশে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে এবং ওই নিম্নচাপের দিকে উত্তর দিক থেকে উত্তরপূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ দিক থেকে দক্ষিণপূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়। এছাড়া দক্ষিণ পশ্চিম প্রান্তের উপর দিয়ে সারা বছর ধরে উত্তর পশ্চিম বায়ু প্রবাহিত হয়। তাহলে এইভাবে বায়ু প্রবাহে একটা বড় ভূমিকা রয়েছে। বায়ু ধর্ম উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া, এই জন্য এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাব আমরা দেখতে পাই এখানকার বিভিন্ন মরুভূমির সৃষ্টি তথা জলবায়ুতে। বৃষ্টিপাতের কি ভূমিকা? এই মহাদেশের উত্তরাংশে এই দিকে পাটগুলো দেখো, এটা নিরক্ষরেখা গেছে, তাই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে কনভেকশন আর রেন পরিচালন বৃষ্টিপাত হয় এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 সেমি বা তারও বেশি। এবং গ্রীষ্মকালে আটলান্টিকের উপর দিয়ে আসা আর্দ্র যে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব আয়ন বায়ু মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আন্দিজ পর্বত, এখানকার যে আন্দিজ পর্বত সেখানে বাধা পায়। বুঝতে পেরেছ? বাধা পায়। এর ফলে তখন পূর্ব উপকূল থেকে একেবারে পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ পর্যন্ত মহাদেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়। অর্থাৎ এখানে আন্দিজ পর্বত বড় ভূমিকা নিয়েছে এখানকার বৃষ্টিপাত ঘটানোর জন্য। আন্দিজ পর্বতের পূর্বভাগে এভাবে বৃষ্টিপাত হলেও পশ্চিম ভাগে বৃষ্টিপাত খুবই কম, অর্থাৎ এই অঞ্চলে বৃষ্টির ছায় অঞ্চল। এই জন্য আমরা চিলির কাছে পাই আটাকামা মরুভূমি। বুঝতে পেরেছি? এটা আন্দিজে এটা প্রতিবার মানে উল্টো দিকে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, কারণ পূর্ব দিকে জলীয় বাষ্পীভবন বায়ু বাধা পায়, এইদিকে বাধা পায় না। বুঝতে পেরেছ? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আসা এই আর্দ্রবায়ু আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে বাধা পায় বলে পশ্চিম উপকূলের দক্ষিণাংশে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু আন্দিজের পূর্ব দিকে বিস্তীর্ণ অংশ পশ্চিমা বায়ু বৃষ্টিচ্ছ অঞ্চলে অবস্থিত। আর্জেন্টিনার দক্ষিণাংশে বৃষ্টিচ্ছ অঞ্চলে আমরা পাই প্যাটাগোনিয়া মরুভূমি। বুঝতে পেরেছ? তাহলে এই যে পার্টিকুলার এই জায়গাগুলোতে আমরা এইরকম মরুভূমিগুলো সৃষ্টি হতে দেখি। ক্লিয়ার? এরপরে দেখো, এই দক্ষিণ আমেরিকার এই জলবায়ু বৈচিত্র্যের জন্য এখানে আমরা বিভিন্ন জলবায়ু অঞ্চলে আমরা ভাগ করি, সেগুলো তোমাদের ভাগ করতে হবে। কারণ ধরো আমি আগেও বলেছিলাম জলবায়ু বা ক্লাইমেটিক রিজিয়ন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। তাহলে আমরা এখানে দুটো মরুভূমির কথা বললাম, একটা তোমার হচ্ছে চিলির কাছে আটাকামা মরুভূমি, এটা মোটামুটি এই জায়গাটা অবস্থান করছে, আর একটা প্যাটাগোনিয়া মরুভূমি, এটা আর্জেন্টিনার দক্ষিণে এই জায়গায় অবস্থান করছে। জলবায়ু অঞ্চলগুলোর মধ্যে কি কি ভাগ করি? প্রথম ধরো নিরক্ষীয় জলবায়ু, এই জায়গায় দেখো ভালো করে বুঝতে হবে। বলছে যে দক্ষিণ আমেরিকা উত্তরাংশ মানে নিরক্ষরেখা উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত প্রায় সারা বছর আমাজন অববাহিকায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। সারা বছর উষ্ণতা বেশি, প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টি এবং বায়ুমণ্ডলের আর্দ্রতাও খুব বেশি থাকে। এই ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য এখানে গভীর বন সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সেলভা অরণ্য। বুঝতে পেরেছ? ভালো করে বুঝবে, নিরক্ষীয় জলবায়ু সেলভা অরণ্য, এটাই কোরিলেশন। এই অঞ্চলে পশ্চিম দিকে দেখো আন্দিজ পার্বত্য অঞ্চলে ইকুয়েডর রাজধানী যে কুইটোকে আমরা কি বলি? কুইটোকে বলা হয় চির বসন্তের শহর। বুঝতে পেরেছ? কুইটোটা কোন জায়গায়? এটা হচ্ছে তোমার এই পার্টিকুলার এইখানে কুইটোটা অবস্থান করছে, একে আমরা চির বসন্তের শহর বলি। বুঝতে পেরেছ? এখানে তোমার বলছে ভূমির উচ্চতা 3000 মিটার, হ্যাঁ, এবং এখানে সারা বছর উষ্ণতা কম থাকে, মনোরম আবহাওয়া বিরাজ করে, তাই কুইটোকে বলে চির বসন্তের শহর। ক্রান্তীয় তৃণভূমি নিরক্ষীয় অঞ্চলে উত্তরে, যেটা অরিনকো নদী, মানে এই পার্টিকুলার জায়গায়, যেটা তুমি সাভানা তোমার বইয়ে লেখা আছে, দেখো ভালো করে। তো নিরক্ষীয় অঞ্চলে উত্তর অংশে, অর্থাৎ ধরো অরিনকো যে নদীর অববাহিকায় আমরা এবং দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমির অভ্যন্তর ভাগে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হলে বছরের অবশিষ্ট সময় শুষ্ক অবস্থা বিরাজ করে এবং গ্রীষ্মকালে শীতকালের মধ্যে উষ্ণতা পার্থক্য খুব বেশি হয়, এটা মনে রাখবে। বুঝতে পেরেছ? এই ধরনের জলবায়ুর জন্য এখানে বড় বড় ঘাসের বিস্তীর্ণ ক্রান্তীয় তৃণ, এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, যেমন সাভানা পেলে ল্যানোস বলা হয়। সামুদ্রিক জলবায়ু ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূল দিকটা, মানে এই সব দিকগুলো বলছে এখানে, এবং চিলির যে দক্ষিণ উপকূল এই জায়গা, এখানে আর্দ্র সামুদ্রিক বায়ু পাবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং ওই দুই অংশের জলবায়ু হবে আর্দ্র, একটা হিউমিড টাইপ। আর ভূমধ্যসাগরে দেখো ম্যাপে দেওয়াই আছে, যেটা পিঙ্ক কালারে, এটা পশ্চিম উপকূলের অন্তর্গত চিলির মধ্যভাগে এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আন্দিজ পর্বতে বাধার ফলে গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় না, কিন্তু শীতকালে পশ্চিমা বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয়, এখানে উষ্ণতা মধ্যম প্রকৃতি। আর আরেকটা দেখতে পাই, সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ নাতিশীতোষ্ণ তৃণভূমি, যেটা পম্পাস। মহাদেশের দক্ষিণ পূর্ব ভাগে এই জলবায়ু পরিলক্ষিত। লা প্লাটা নদী অববাহিকার অন্তর্গত আর্জেন্টিনা উরুগুয়ের কিছু কিছু অংশ এই অঞ্চলে অন্তর্গত। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে মাঝামাঝি এবং শীতকালে তা যথেষ্ট হ্রাস পায়, অর্থাৎ সামগ্রিকভাবে জলবায়ু শীতল প্রকৃতি। গ্রীষ্মকালে হালকা বৃষ্টিপাত এবং বছরের অবশিষ্ট সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করে।
জলবায়ু বৈশিষ্ট্যের জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে, তার নাম পম্পাস তৃণভূমি। মরু ও মরুপ্রাঞ্চ দেখো, এটা চিলির উত্তরাংশ, ভালো করে দেখো যেটা লেখা আছে, সব ভালো করে বুঝতে হবে। এটা আন্দিজ পর্বতের পশ্চিম দিকে, এখানে দেখো আয়নবায়ু প্রবাহ বৃষ্টিচ্ছ অঞ্চলে অবস্থিত বলে প্রায় বৃষ্টিহীন থাকে। অন্যদিকে এখানে বলেছে ধরো ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতাও এখানে খুব বেশি, বুঝতে পারছো? এইভাবে উষ্ণ শুষ্ক অবস্থায় এই পার্টিকুলার অঞ্চল বিরাজ করে, মানে আমি এই জায়গাটার কথা বলছি, দেখো তাই ক্রান্তীয় মরুভূমি। এবং এখানে আমরা উষ্ণ মরুভূমি দেখতে পাই, তার নাম চিলির আটাকামা মরুভূমি। এছাড়া আর্জেন্টিনার দক্ষিণাংশ আন্দিজ পর্বতের পূর্বে, ভালো করে দেখো এই অংশে আমরা কি পাই, আন্দিজ পর্বতের পূর্বাংশে আমরা পশ্চিমা বায়ু বৃষ্টিচ্ছ অঞ্চলে অবস্থিত হয়, এটা বৃষ্টিহীন। এবং অক্ষাংশ অনুসারে এলাকাটি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত হওয়ায় এই অংশ আমরা এক ধরনের মরু দেখতে পাই, তার নাম নাতিশীতোষ্ণ, তার নাম হচ্ছে প্যাটাগোনিয়া। কোনটা প্যাটাগোনিয়া? এই জায়গাটা, বুঝতে পেরেছো? এগুলো ভালো করে পড়বে। এছাড়া ধর পার্বত্য জলবায়ু দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিম ভারতে, মানে পুরো আন্দিজ জুড়ে, বুঝতে পেরেছো তো? আন্দিজ পার্বত্যভূমির জলবায়ু মহাদেশের অন্যান্য অংশের তুলনায় আলাদা এবং পর্বতের পাদদেশের দিকে দেখো ক্রমশ ওপরের দিকে উষ্ণতা হ্রাস পেতে থাকে। এই জন্য ধীরে ধীরে জলবায়ুর পরিবর্তন হয়, পর্বতের উপরিভাগে তীব্র ঠান্ডা, হ্যাঁ, আর সারা বছর বরফে ঢাকা থাকে। তো এইভাবে আমরা দক্ষিণ আমেরিকাকে এরকমভাবে প্রায় 7টা জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক রিজিয়নে ভাগ করতে পারি। জলবায়ুর সাথে এখানকার স্বাভাবিক একটা কোরিলেশন দেখো ভালো করে। এবার দেখো আমি একটা স্বাভাবিক উদ্ভিদ আসছি, দেখো নিরক্ষীয় জলবায়ু, হ্যাঁ, তাই দেখো বুঝতে হবে বিভিন্ন অংশে যে উষ্ণতা বৃষ্টিপাতের পার্থক্যের জন্য দক্ষিণ আমেরিকার জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এবং ওই বৈচিত্র্যের ভিত্তিতে মহাদেশটি উদ্ভিদ মণ্ডলীকে এরকম প্রায় 9টা ভাবে ওরা ক্লাসিফাই করেছে। এবং নিরক্ষীয় বিস্তীর্ণ সেলভা, আমাজনায়িকা উষ্ণ আর্দ্র সমভূমি অঞ্চল এবং সংলগ্ন গায়ানা, ভেনেজুয়েলা, সুরিনাম, এই নামগুলো মনে রাখবে, প্রভৃতি দেশের উপকূলের সমভূমিতে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। প্রচুর সংখ্যক বড় বড় পাতার গাছ এবং লতাগুল্মে এই অরণ্যে পূর্ণ। অরণ্যের গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে, এই জন্য একে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বা ইকুয়েটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট বলে। এই অরণ্যের একটা নাম সেলভা। সেলভা আগের দিন বলেছিলাম ল্যাটিন শব্দ সিলভা থেকে এসছে, এর অর্থ গহন অরণ্য। এবং এর কিছু ক্যারেক্টার যেমন বলছে, অরণ্যের গাছগুলো খুব লম্বা হয়, এক একটি প্রায় 40 থেকে 50 মিটার বা তারও বেশি, এবং খোলা ছাতার মতো উপরে উঠে যাওয়া পরস্পর সংলগ্ন বড় বড় গাছগুলির পাতা ডালপালা মিলেমিশে ওপরে এমন একটা নিশ্চিদ্র আচ্ছাদন বা সবুজ চাদর তৈরি করে যে তা ভেদ করে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না। ফলে অরণ্যের তলদেশ সবসময় অন্ধকারাচ্ছন্ন বীজের স্যাঁতস্যাঁতে থাকে। এই অরণ্যের তলদেশে লতা, গুল্ম, আগাছা ইত্যাদিতে পূর্ণ থাকে। এই জন্য বলছে অরণ্যের ভিতরে আমরা কি দেখতে পাই, এই জন্য আমরা অরণ্যের ভিতরে দেখা যায় বিভিন্ন ধরনের তোমার লতা, গুল্ম, আগাছা পরিপূর্ণ হওয়ার জন্য এখানে আমরা পায়ে হেঁটে যাওয়া খুব দুষ্কর হয়ে যায়। এটা দুর্ভেদ্য অরণ্য। ভিজে এবং এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের জন্য এখানে গাছের শাখা প্রশাখা অর্কিড জাতীয় পরগাছা জন্মায়। এই ধরনের গাছগুলোর মধ্যে যেমন জানো, তো নামগুলো জানো, মেহগনি, আবলুস, ব্রাজিল নাট, রবা, রোজউড, টাগুয়া নাট, শক্ত কাঠের অরণ্য এগুলো। এখানকার অরণ্যের অধিকাংশ গাছের কাঠ খুব শক্ত হয় এবং অত্যন্ত মূল্যবান। এবার ক্রান্তীয় তৃণভূমির দিকটা দেখো, দেখো ভালো করে। দক্ষিণ আমেরিকার 2 অঞ্চলে ক্রান্তীয় তৃণভূমি দেখা যায়। একটি নিরক্ষরেখা উত্তরে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, ভেনেজুয়েলার কাছে ওরিনোকো নদীর উপত্যকা, একটি নিরক্ষরেখা দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমি, ভালো করে মনে রাখবে। তাহলে এই দুটো অঞ্চল আমরা দেখতে পাই। এই দুই তৃণভূমির স্থানীয় নাম যথাক্রমে ওরিনোকো নদী উপত্যকায় বলা এই জায়গাটা বলছি আমরা ল্যানোস, আর ব্রাজিলে আমরা বলছি ক্যাম্পোস। এই দুটো নাম মনে রাখবেন। এখানকার তৃণগুলি বিভিন্ন দৈর্ঘ্যের হলেও এরা বেশ মোটা হয় এবং পুরু হয়। এরপর উষ্ণ নাতিশীতোষ্ণ অরণ্য, যেটা আমরা গ্রান চাকো বলি, ব্রাজিল উচ্চভূমির দক্ষিণে, হ্যাঁ ভালো করে দেখো, দক্ষিণে পারানা প্যারাগুয়ে উপত্যকা এবং মূল্যবান গাছপূর্ণ পাতা ঝরা গাছ, যেটা আমরা বলি ডিসিডুয়াস ফরেস্ট আছে, যাকে বলে গ্রান চাকো। এই অরণ্যের গাছগুলির কাঠ খুব শক্ত, হার্ডু, যেমন কুইব্রাকো বা কুঠার ভাঙা গাছ। কাঠ এত শক্ত যে গাছের নাম দেওয়া হচ্ছে কুঠার ভাঙা। এছাড়া নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস, আর্জেন্টিনার উত্তর পূর্বাংশে বুয়েনোস আয়ার্স শহরের আশেপাশে এবং সংলগ্ন উরুগুয়েতে যে বিস্তীর্ণ নাতিশীতোষ্ণ তৃণক্ষেত্র আছে তাকে বলে পম্পাস। এখানকার তৃণগুলো অপেক্ষা ছোট এবং গবাদি পশু মেষ চালানোর জন্য বিশেষ উপযোগী। এছাড়া কিছু গুল্ম ঝোপ আমরা দেখতে পাই। বলছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগে প্যাটাগোনিয়া মরুপ্রাস ভূমিতে শুষ্ক আবহাওয়ার জন্য অরণ্য সৃষ্টি হয়নি, স্থানে স্থানে গুল্ম ঝোপ দেখা যায়। এর মধ্যে কোনো কোনো জায়গায় ফণিমনসা, বাবলা জাতীয় অন্যান্য কাটা গাছ জন্মায়। আর পার্বত্য উদ্ভিদ,
যেটা ব্রাউন কালার দেখতে পাচ্ছ, পুরো পার্বত্য অঞ্চল জুড়ে। মহাদেশের পশ্চিম থেকে আন্দিজ পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে স্বাভাবিক গতিতে প্রকৃতিও পরিবর্তিত হয়। আমাদের পাদদেশ অঞ্চলে কোথাও চিরসবুজ বনভূমি, আবার কোথাও তীরভূমি, কিন্তু ওপরের দিকে প্রথমে আছে পাতাঝরা বনভূমি, এর উপর সর্ববর্গীয় বনভূমি, শেষে আলপীয় উদ্ভিদ, এর উপরে আছে চির তুষারাবৃত অঞ্চল। তাহলে এখানে বিভিন্ন উচ্চতায় বা অল্টিটিউডে বিভিন্ন উদ্ভিদ আমরা দেখতে পাই। আর ভূমধ্যসাগরীয় অরণ্য চিলির মধ্যে, যেটা পিঙ্ক কালার দিয়ে দেওয়া আছে দেখো, এই জায়গাগুলো, এগুলো প্রত্যেকটা মনে রাখবে, তোমাদের দক্ষিণ আমেরিকার ম্যাপ পয়েন্টিং থাকবে। চিলির মধ্যভাগে ভূমধ্যসাগরের জলবায়ু অধ্যুষিত অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, কিন্তু গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক থাকে। এই জন্য এখানে খরা প্রতিরোধী এক ধরনের চিরসবুজ উদ্ভিদ জন্মায়, যেগুলির শিকড় খুব লম্বা, পাতা ছোট এবং কাণ্ড পাতা পুরু ও শ্বাসযুক্ত হয়। কিছুটা আর্দ্র স্থানসমূহে চিরসবুজ লরেল ও বাবলা জাতীয় গাছ জন্মায়, আর শুষ্ক এলাকায় রোজমেরি, ল্যাভেন্ডার, গুল্ম, ঝোপ জাতীয় গাছ দেখা যায়। এসব গাছের ঝোপঝাড়কে এখানে বলে ম্যাটারেলি, চিলিতে বলে ম্যাটারেলি, নামগুলো মনে রাখবে। এই অঞ্চলে আঙুর, জলপাই, বিভিন্ন ফলের গাছ, যেগুলো আমরা জানি যে রসালো ফলের গাছ, যেটার জন্য বিখ্যাত, যেটা আমরা বলি ফ্রুট বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ফলের বাগান, এটা আমরা পার্টিকুলারলি এই অঞ্চলে কিন্তু দেখতে পাই। মনে থাকবে। শীতল নাতিশীতোষ্ণ অরণ্য চিলির দক্ষিণাংশে দেখো ভালো করে। চিলির দক্ষিণাংশে ঠান্ডা জলবায়ুর জন্য সর্ববর্গীয় পাতাঝরা গাছের একটা মিশ্র বনভূমি আমরা দেখতে পাই। ওক, অ্যালম, ম্যাপল, বিচ, অ্যাশ, পপলার, শক্ত কাঠের গাছ জন্মে। এসব গাছের কাঠ খুবই মূল্যবান। এখানকার তুষারপাত অধ্যুষিত অঞ্চলে পাইন, ফার প্রভৃতি নরম কাঠের সর্ববর্গীয় গাছ দেখা যায়। আর স্বল্প উদ্ভিদ বা উদ্ভিদীন অঞ্চল, এটা চিলির উত্তরাংশে দেখো ভালো করে দেখবে। চিলির উত্তরাংশে অবস্থিত, এটা হলুদ ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে। আটাকামা মরুভূমিতে উষ্ণ শুষ্ক আবহাওয়ার জন্য গাছপালা বিশেষ জন্মায়। শুষ্ক স্থানে স্থানে হালকা ঘাস ও কাঁটা জাতীয় গাছ দেখা যায়, এবং এখানকার কোনো কোনো এলাকা একেবারে উদ্ভিদবিহীন অবস্থায় থাকে। তো এটা ভালো করে পড়বে। এবার বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল এবং তাদের মধ্যে কোরিলেশন, এটা ভালো করে পড়বে। তাহলে কি কি বড় প্রশ্ন আসতে পারে? দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণ, বিভিন্ন জলবায়ু অঞ্চল, আর দক্ষিণ আমেরিকার জলবায়ু স্বাভাবিকদের মধ্যে কোরিলেশন, এগুলো তোমরা ভালো করে পড়ো। তো দক্ষিণ আমেরিকা এই পার্টটা আমাদের কমপ্লিট হলো। পরদিন আমরা বাকি অংশগুলো আলোচনা করব। আজকের মতো পড়া এখানেই শেষ হলো।